এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে দেশ বিদেশের প্রায় ৬০০ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে রয়েছে তরুণদের খণ্ডকালীন কাজের সুযোগ। ১ মাসের এই চাকরিতে রোজগারের সঙ্গে যোগ হচ্ছে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা। এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ বিনুদ্দিন। সবশেষ খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমামিতা। আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ধর্মের নামে মানুষ খুন চলবে না, পুড়িয়ে হত্যার দায়ে বিচার হবে খালেদার, জনসভায় শেখ হাসিনা। মিরপুরের বাসায় মা ও 2 সন্তানের মরদেহ, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চিরকুট উদ্ধার। নতুন ফরম্যাটে 2026 ফুটবল বিশ্বকাপ, মূল পর্বে যাবে 48 দেশ, শিরোপা জয়ের জন্য 7টি ম্যাচ। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় বইয়ের ভুল নিয়ে মন্ত্রী কৈফিয়ত। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ধর্মের নামে মানুষ হত্যা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন ও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যার জন্য খালেদা জিয়ার বিচার হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা 2:30টায় সমাবেশ শুরুর সময় জনসমুদ্রে পরিণত হয় উদ্যান। বেলা 3:30টায় মঞ্চে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুমুল স্লোগান আর করতালিতে নেত্রীকে স্বাগত জানায় নেতাকর্মীরা। প্রায় 8 ঘন্টার বক্তব্যে জাতির পিতার অবদান তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশের অগ্রগতি থামিয়ে দিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিভাবে একটা যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানায়, আর তারা কেন আমাদের দেশকে এগোতে দেবে? তাই দেশকে পিছিয়ে দেওয়া, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, জঙ্গিবাদ, বাংলাভাই সৃষ্টি ছাড়া আর ওই অস্ত্র পাচার ছাড়া আর কিছুই তারা করতে পারে নাই। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের স্থান দিয়েছেন মন্ত্রিসভায়। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। আমি খালেদা জিয়াকে একটা কথা জিজ্ঞাসা করি, এতিমের টাকা চুরি করে খেয়েছেন, এতিমের নামে টাকা এসেছে, মামলায় হাজিরা দিতে যান, একদিন যান তো 10 দিন যান না, পালিয়ে বেড়ান, ব্যাপারটা কি? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। উগ্রবাদ সহ্য করা হবে না জানিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে কোনো জঙ্গিদের স্থান হবে না। এই বাংলাদেশে কখনো কোনো সন্ত্রাসের স্থান হবে না। দেশ থেকে দারিদ্র্য পুরোপুরি নির্মূলে সরকারের অঙ্গীকারও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের পর প্রথম কোন জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন তিনি। একই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সরকারের 3 বছরের সাফল্যগাথা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে নির্যাতনের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তারের আগেই তিনি দিয়ে যান মুক্তিযুদ্ধের নির্দেশনা। যুদ্ধের পুরোটা সময় স্বদেশ থেকে 1000 মাইল দূরে থেকেও রণাঙ্গনের বীর বাঙালিকে প্রেরণা জুগিয়েছেন বঙ্গবন্ধু। ৭১-এর 25শে মার্চ রাতেই ধানমন্ডির বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানি জান্তা। নিয়ে যাওয়া হয় পাকিস্তানের লায়ালপুর মিয়ানওয়ালি কারাগারে। চলে নির্মম মানসিক নির্যাতন, বিচারের নামে প্রহসন। সেলের পাশে খোঁড়া হয় কবর। সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। স্বাধীনতা ঘোষণার আগেই জানতেন আবারও কারাবরণ করতে হবে তাকে। হয়তো আর নাও ফিরতে পারেন স্বপ্নের স্বাধীন বাংলাদেশে।
আর সে কথা বলেছেন তিনি নিজেই। So far I am concerned, I don't know. I thought that I might not come back because they are determined to kill me and hang me. But so far my country is concerned, Bangladesh is concerned, I had confidence. সে কারণেই তার অবর্তমানে কোন পথে কিভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করতে হবে সেই সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যান 7 মার্চের ভাষণেই। 26 মার্চের প্রথম প্রহরে ইপিআর ট্রান্সমিটারে স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর সেই রূপকল্প মুক্তিকামী মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। যার যা কিছু তাই নিয়ে শত্রু মোকাবিলা করো, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি রাস্তাঘাট বন্ধ করে দিও, তার মানে উনি ধরে নিয়েছিলেন উনি থাকবেন না, কিন্তু না থাকলে কি করব আমরা সেটা তিনি করে গেছেন। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস স্বদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বিস্তৃত হননি মুক্তিকামী মানুষের মন থেকে। স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টার চেতনা আদর্শ তার কালজয়ী 7 মার্চের ভাষণ রণাঙ্গনে অনুপ্রেরণা জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের এমন একটি সময় ছিল না, একটি মুহূর্ত আমি চিন্তা করতে পারি না যেখানে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে ছিলেন না। আমরা মনে করি যে বঙ্গবন্ধু আমাদের পাশে আছেন, উনি তো রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান তো বঙ্গবন্ধু, প্রত্যেকটি কাজ সম্পাদিত হয়েছে তার নামে, কাজেই তিনি নেই এরকম মনে হয়নি। 71-এর 16 ডিসেম্বর হানাদার বাহিনীকে পরাস্ত করে বিজয় এলেও স্বাধীন বাংলাদেশের পূর্ণতা আসে 72-এর 10 জানুয়ারি। কারামুক্ত বঙ্গবন্ধু পা রাখেন স্বাধীন দেশের মাটিতে। মার্কিন গণমাধ্যম এনবিসি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষণটিকে তুলে ধরে ঠিক এভাবেই। Sheikh Mujibur Rahman, who may become known as the George Washington of Bangladesh, returned to Dhaka and one of the most emotional outbursts in that emotional part of the world. নাফিদাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মসূচিতে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন, তাই তাদের সমাবেশের অনুমতি দিয়ে লাভ নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, যারা আন্দোলনে সফল হতে পারে না তারা নির্বাচনেও জয়ী হতে পারে না। এটা তো একটা ভিন্ন চিত্র, এটা আন্দোলনের সাথে সম্পূর্ণ একটা বৈপরীত্যের দাঁড়িয়ে আছে বিএনপি। কর্মসূচি দিয়ে নেতারা ঘরে বসে থাকে, পরে বলে অনুমতি দেয় না। যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে তাদের অনুমতি দিয়েও বা লাভ। সরকার পতনের আন্দোলনে নামতে এখনো প্রস্তুত নয় বিএনপি, তবে শক্তি সঞ্চয় করে শিগগিরই দল আন্দোলনে নামবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা মাঠে নামেন না, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের ভিত্তি নেই বলে মন্তব্য করেন রিজভী। তার পাল্টা অভিযোগ, কর্মসূচি পালন করতে দিচ্ছে না সরকার, পুলিশ প্রশাসন ব্যবহার করে বিএনপি কর্মসূচি বানচাল করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের সমালোচনা করেন রিজভী। যদি বিএনপির নেতারা না নামতো তাহলে 50, 100, 150, 200, 250 করে কিসের জন্য মামলা দিয়েছেন? এই অত্যাচার আমাদেরকে যুঝতে হলে, এই অত্যাচারকে এটার সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদেরকে আরো রক্তক্ষয় করতে হবে। এদেরকে মোকাবেলা করার জন্য এটা হয়তো আমাদের আরো কিছু সময় লাগতে পারে, সেই মোকাবেলা আমরা করব। আমাদেরকে আরো শক্তি সংহত করে আমরা এদের বিরুদ্ধে লড়াই করব। রাজধানীর দারুসালামের একটি বাসা থেকে গৃহবধূ ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মিরপুরের দারুসালামের ছোট দিয়া বাড়ির টিনশেড বাড়ির এই কক্ষে 2 সন্তানকে নিয়ে থাকতেন আনিকা শামীম দম্পতি। ছেলে আব্দুল্লাহর বয়স 3 আর মেয়ে শামীমার বয়স 5। শামীম পেশায় নাপিত। প্রতিবেশীরা জানান শামীম সকালে কর্মস্থলে যান, এরপর দীর্ঘ সময় কক্ষের দরজা বন্ধ থাকায় তৈরি হয় সন্দেহ। বেলা 2:30টার দিকে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে নাসিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। আমরা তো মনে করছি ঘরে ঘুমায় রয়েছে, ডাকাডাকি করতেছে, পরে গেলাম যে ডাকতাছি শোনে না, পরে তো বাইরের মানুষ আইলো, সবাই আইসা কে এখন আমাকে ম্যানেজারও আইসে, ম্যানেজারে এখন ওই জায়গায় ছিল, এখন কে জালনা খুললো নাকি, পরে দেখা গেল যে এইরকম। সন্ধ্যার পরে আর আমরা বাইরে না বেশি একটা, আর আজকে সকালে স্কুলে গেছি, স্কুল থেকে আইসা আর আসছি 9টা বাজে, তারপরে আর হ্যাঁ দেখিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নাসিমার মরদেহ এবং খাটের নিচ থেকে জবাই করা 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। গৃহকর্তা শামীম বাড়িতে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল রাতেও কিছু ঝড়গাঝাটি হয়েছিল, ওই শামীম হোসেন না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা আজকে সকাল 8টার সময় সে ওই তার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করে কাজে চলে গেছে। তো এই থেকে ঘটনার সূত্রপাত মনে পারিবারিক কলহতে, এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে পারিবারিক কলহ থেকে। মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে স্বামীকে অভিযুক্ত করেছেন আনিকা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ, আজকের এই ঘটনাটা দেখে কিছুক্ষণ আগেও বলছিলাম আপনাকে যে আমার সবার আগে মনে হয়েছে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে না ঘটছে, এই বিস্তারিত বর্ণনায় না যে বা কেন ঘটছে, তার আগেও আমার সবার আগে যে প্রশ্নটি মাথায় এসেছে সেটি হচ্ছে এই ঘটনাগুলো আমাদের শিশুরা দেখে টেলিভিশনে, সংবাদপত্র পড়ে, তারাও তাদের কি ধরনের আসলে তাদের কেমন লাগে এবং তাদের ওই অনুভূতি বা তাদের উপরে যে প্রভাব, তার থেকে আসলে আমরা কিভাবে দূরে থাকবো? তাদের উপরে যে প্রভাব, সেই প্রভাব থেকে আসলে আমরা তাদেরকে খুব দূর করতে পারবো না। আমরা যে সমাজ করেছি, সেই সমাজ গঠন করেছি, যে সমাজের মধ্যে আমরা বাস করছি, সেই সমাজের যে রোগ, সমাজের যে উপসর্গ, সেই লক্ষণ, সেই রোগ সবই এই সমাজে নিতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মানুষের, আমাদের সমাজের এটি আসলে এখন ভাবার সময় এসে পড়েছে যে আমরা যে কিছু কিছু কোড দিয়ে পৃথিবী চালাচ্ছি বা আমাদের জীবন চালাচ্ছি, যে কোডগুলির মধ্যে আছে যে না মিল টিল না হলেও একসঙ্গে থাকতে হবে, অনেক রকম ঝগড়াঝাটি হলেও একসঙ্গে থাকতে হবে, সেটি বোধহয় একটু রিল্যাক্স হওয়ার সময় এসেছে। কারণ কি এমন চাপ থাকতে পারে, আমরা একটি চিরকুট দেখতে পাচ্ছি যেটির মধ্যে উনি লিখছেন যে তার হাজবেন্ডের উদ্দেশ্যে, যে তুমি বা তার কথা মনে করে, যে এই চাপটির কারণে তার শিশু সন্তানদের মেরে ফেলা বা তার নিজেকে আত্মহত্যা করা, যেটি পুলিশ বলছে, সেটি আসলে কতটা যৌক্তিক। মানে দুজন মানুষ যদি একসঙ্গে থাকতে না পারেন, তারা দুজন আলাদা থাকবেন, অর্থাৎ মানসিক যে বা পারিবারিক এই দ্বন্দ্বগুলো স্পেসটা দিতে হবে। আমি আসলে চিন্তা করছিলাম যে পরিস্থিতি আসলে কতটা খারাপ হতে পারে যে নিজের সন্তানের জীবন, নিজের জীবন, এগুলোর চেয়েও আসলে অন্য কোনো কিছু বড় মনে হতে পারে, বা কোনো কিছু একটি না অন্য কোনো কিছু তো বড় কি বা জেদটি বড় সেটি আমি জানি না, কিন্তু আমার মনে হয় মানুষের জীবন কোথাও গিয়ে থেমে যাওয়া উচিত না। মানুষের জীবনের অসীম এবং অনন্ত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে লালন করা উচিত। আর মানব শিশুদেরও ব্যাপারেও আমি একই কথা বলবো যে আজকে যে শিশু, সে নিশ্চয়ই তারও একটি অসীম সম্ভাবনা ছিল। তার একটি আরেকটা জায়গায় আমি একটু নজর দিতে চাই, সেটি হচ্ছে এই ঘটনাগুলো যেগুলো আমাদের সমাজের উপরে এক ধরনের প্রভাব তো রাখেই, এই ঘটনাগুলো প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যম হিসেবে আমরা কি করতে পারি? গণমাধ্যমে আমরা যারা আছি, আমাদের কিছুটা সতর্কতা তো অবলম্বন করাই উচিত। আমরা এই গণমাধ্যমের এই খবরগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে এই খবরগুলির যেই রগরগে ব্যাপারটা, সেটা যাতে আমরা খুব বড় করে তুলে না ধরি, সেটির ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। কক্সবাজার আনসার ক্যাম্প থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির বেশ কিছু উদ্ধার হয়েছে। বান্দরবানের নাইখাংছড়ির পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে র্যাব। এই ঘটনায় 3 রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর মে মাসে টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। নিহত হন আনসার কমান্ডার আলী হোসেন। ক্যাম্প থেকে লুট হয় 11টি আগ্নেয়াস্ত্র ও 670 রাউন্ড গুলি। এ ঘটনায় বিভিন্ন সময় 6 জনকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে কুতুপালং এলাকা থেকে একটি পিস্তল ও একটি 1 শুটার গান সহ রোহিঙ্গা খায়রুল আমিন, হাসান আহমেদ ও মাস্টার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান দেয় তারা। রাতেই অভিযানে যায় র্যাব। সকালে বান্দরবনের নাইখাংছড়ির তম্ব্রু এলাকা থেকে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। ওই সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এরা সারা রাত সার্চ করেছে এবং আমাদের মডার্ন ইকুইপমেন্ট সব ব্যবহার করে 2টো স্থান থেকে আপনাদের সামনে দেখেছেন যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং এই অস্ত্রের মধ্যে আমরা 5টি অস্ত্র পেয়েছি। আমরা ধারণা করছি যে এগুলো আনসারের অস্ত্র হবে। নাইখাংছড়ির গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র, 189 রাউন্ড গুলি ও 26 রাউন্ড বন্দুকের কার্তুজ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে 5টি লুট হয়েছিল টেকনাফ থেকে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে আমাদের একটি এসএমজি, 2টি M2 এবং 2টি 7.62 মিলিমিটার রাইফেল যা খোয়া গিয়েছিল, লুট হয়েছিল,
সেগুলি আজকে এই অবস্থানে আছে। আরও ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে পরিসংখ্যান মিলিয়ে নাম্বার মিলিয়ে আমরা আরও নিশ্চিত হতে পারবো। লুট হওয়া বাকি অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলা খবরের জন্য অনুপমের কাছে আছে। অনুপম, 48 দেশের বিশ্বকাপ। হ্যাঁ, আমি মানে এটার 2026 সেটা একটা মাছোয়া। হ্যাঁ, আমি এটার পরে একটু র্যাঙ্কিংটা দেখছিলাম, বাংলাদেশ আছে 185। সুতরাং বাংলাদেশের আসলে আমি মনে করছি না এটার সাথে বাংলাদেশের রিলেট করছে, মানে 2999 সালের মধ্যে এটা সম্ভব কিনা ভাবছিলাম, কিন্তু তাতে আমাদের খুব একটা লাভ হচ্ছে না। তবে ক্রিকেটের দিকে আমাদের কিছু লাভ হচ্ছে। আমরা গতকাল বক্সিং এর কথা বলছিলাম, আজকে গলফেরও কিছু খবর আছে আমাদের কাছে, সেই খবরগুলো জানিয়ে দেব। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যে খবরগুলো জানাচ্ছি। টেস্ট অভিষেকের অপেক্ষায় তাসকিন, ওয়েলিংটনের পেসার সহায়ক উইকেটে গড়ে তুলতে চান গতির ঝড়। আন্তর্জাতিক মানের গলফার তৈরিতে দেশে প্রথম বেসরকারি একাডেমি, আছেন দেশ বিদেশের 5 কোচ। নটা 31-এ ফিরে এলাম 9টার বাংলাদেশে। 2026 থেকে ফুটবল বিশ্বকাপ হচ্ছে 48 দল নিয়ে। মঙ্গলবার ফিফা কাউন্সিলে এই সিদ্ধান্ত এসেছে। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ফরম্যাটে পূর্ণ সমর্থন মিলেছে। ম্যাচের সংখ্যা বাড়লেও 32 দিনেই শেষ হবে আয়োজন। চ্যাম্পিয়ন দলকে খেলতে হবে 7টি ম্যাচ। টেস্টে সাফল্য পেতে নিয়ন্ত্রিত বোলিং এর উপর গুরুত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। সব ঠিক থাকলেও ওয়েলিংটন টেস্টে অভিষেক হচ্ছে পেস সেন্সেশনের। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে বেসিন রিজার্ভে অনুশীলন করেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে আত্মবিশ্বাস তলানিতে টাইগারদের। তবে সবশেষ ইংল্যান্ড সিরিজের পারফরমেন্স সাহস যোগাচ্ছে মুশফিকের দলকে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কুল মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ফাইনালে বৈশাখী টেলিভিশনকে হারিয়েছে 1-0 গোলে। বাফুফে অ্যাস্ট্রো টার্ফে শুরু থেকে আধিপত্য ছিল ইন্ডিপেন্ডেন্ট টিভির। প্রথম অ্যাটাকেই সুযোগ কাজে লাগান ফরওয়ার্ড বিপ্লব ভুঁইয়া। তার গোলে চতুর্থ মিনিটেই লিড পায় ইন্ডিপেন্ডেন্ট। বিরতির আগে আরও সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি দুই দল। বিরতির পর গোল শুধে মরিয়া ছিল বৈশাখী টিভি, তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে গলফার তৈরির কাজ শুরু হয়েছে কুর্মিটোলা গলফ একাডেমিতে। বিশ্বের 50টি দেশে গলফার তৈরি করা লিড বেটার একাডেমি দেশি ইয়ন গ্রুপের সাথে যৌথভাবে কাজ করবে। গলফেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আরও উপরে পৌঁছে দেওয়ার লক্ষ্য আয়োজকদের। বলবয় থেকে পেশাদার গলফার সিদ্দিকুরের সাফল্যে অনুপ্রেরণা খুঁজেন উঠতিরা। গলফের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, তবে নতুনদের পরিচর্যার জন্য নেই ভালো একাডেমি। সরকারি সহায়তায় আর্মি গলফ ক্লাবে একটি একাডেমি কাজ করলেও সেখানে সবার সুযোগ হয় না। নিয়মিত অনুশীলন ও নতুন গলফার তৈরিতে দেশে প্রথম বেসরকারি একাডেমির যাত্রা শুরু। লিড বেটার একাডেমি কাজ করছে বিশ্বের 50টি দেশে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে বাংলাদেশে। 3 বিদেশির সঙ্গে 2 দেশি কোচের অধীনে চলবে প্রশিক্ষণ। গলফে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল, তবে বেশি বেশি খেলোয়াড় তৈরি করতে হবে। 100 জন খেলোয়াড় থাকলে অন্তত 6 জনের সুযোগ থাকে, কিন্তু 20 জন ভালো খেলোয়াড় থাকলে আপনি সাফল্য আশা করতে পারেন না। গলফারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। প্রতিভাবান 10 গলফারকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে এই একাডেমি। ক্যান্টনমেন্টে অবস্থিত কুর্মিটোলা গলফ ক্লাবে ওদের প্রবেশের জন্য রাখা হচ্ছে বিকল্প ব্যবস্থা। 4 বছর থেকে 14 বছর বয়সে যে বাচ্চারা থাকবে তাদের জন্য উই উইল গোইং টু হ্যাভ সাম স্পেশাল প্রোগ্রাম, যারা গেমটাকে প্রপার ওয়েতে শিখবে এবং এরাই হবে কিন্তু আগামী দিনের প্রজন্মে তারাই হবে প্রফেশনাল গলফার। একাডেমির স্থপতি সাবেক ব্রিটিশ গলফার লিড বেটার বুধবার ফিরে যাবেন দেশে, তবে নিয়মিত খোঁজ খবর রাখবেন এই একাডেমির। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো খালেদ অমিতার কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। ফেলানি হত্যার মতো সব সীমান্ত হত্যার বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। দিনাজপুর জেলা সদরের বড়গ্রাম সীমান্ত পরিদর্শনের সময় তিনি একথা জানান। তিনি বলেন, বিএসএফ এর সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা নিষ্পত্তির চেষ্টা করছে বিজিবি। হত্যা যেই করে থাক না কেন সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফেলানির হত্যা বিচার আপনারা জানেন হচ্ছে এবং এটা বিভিন্ন সমস্যাও আছে এর মধ্যে, বাট তারপরেও কিন্তু উচ্চ আদালতের বিচারাধীন আছে। অন্যান্য হত্যাগুলো যেগুলো আমরা মনে করি যে এগুলো বিচার হওয়া উচিত, আমরা হয়তোবা ভবিষ্যতে এটা প্রসেস করতে পারি।
আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে থাকছে পাঠ্য বইয়ের ভুল নিয়ে শিক্ষামন্ত্রীর কৈফিয়ত, এনসিটিবির ডিজাইনার সাময়িক বরখাস্ত। নয়টা 46 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। পাঠ্য বইয়ে ভুলের জন্য প্রকাশনায় তাড়াহুড়ো সহ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এদিকে পাঠ্য বইয়ে ভুলের ঘটনায় এনসিটিবির এক ডিজাইনারকে বরখাস্ত করা হয়েছে। 1 জানুয়ারি সারা দেশে উৎসব করে 4,33,53,201 জন শিক্ষার্থীর হাতে 36,21,82,000 বই বিতরণ করে সরকার। এরপরই নতুন বইয়ের নানা ভুল ধরা পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। শিশুদের পাঠ্য বইয়ে কি শেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে মঙ্গলবার সচিবালয় শিক্ষামন্ত্রী জানান, ভুলের ঘটনায় 2টি তদন্ত কমিটি হয়েছে। সবাইকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে যারা এই ভুল করছেন তারা রেহাই পাওয়ার যোগ্য না। আগে থেকে আমরা তাকে ওএসডি করে ইনকোয়ারি চলে, পরিপূর্ণ রিপোর্ট আসার পরে আরো কারা কারা আছেন, কার ভুল বা কে বেশি দায়ী, কে কতটুকু দায়ী, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মন্ত্রী জানান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির শর্ত পূরণ করে প্রাথমিকের বই ছাপাতে গিয়ে কিছু ভুল হয়েছে। এসব ভুল সংশোধনের কথা জানান তিনি। এই সময়ের মধ্যে আমাদেরকে অতি দ্রুত এই কমিটিগুলো এই বইগুলো যাচাই বাছাই করে, সম্পাদনা করে বা করতে পারে না বা যে সময় থাকে না, আমরা ছাপাইতে পিছনে পড়ে যাই। আবার ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি কেউ বিদেশি পেয়ে যায়, সেখান থেকে নিয়ে আসার কতগুলো শর্ত থাকে। 7 কার্যদিবসের মধ্যে এনসিটিবিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ে ভুল নিয়ে এনসিটিবির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে 2 জনকে ওএসডি করা হয়েছে। আর দোষ প্রমাণ হলে তাদের শাস্তি পেতে হবে বলেও জানান মন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বইয়ের ভুল নিয়ে মন্ত্রীর কৈফিয়ত, এ বিষয়ে আজ আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। ইকবাল বলছেন বইয়ের ভুল নিয়ে মন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য। বাবলু বলছেন মন্ত্রীকে বইয়ের ভুল সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি। আর শামীম বলছেন আমজনতার টাকা দিয়ে গাছে তুলে ছাগলকে আম খাওয়াচ্ছেন, জাতি আপনাদের ক্ষমা করবে না। রিয়াদ বলছেন বই ছাপানো নিয়ে যারা অবহেলা করেছেন তাদের ছাড় দেওয়া ঠিক হবে না। আরিফ বলছেন মন্ত্রীর কাছে আবেদন, এ ব্যাপারে দোষী কেউ যেন ছাড় না পায়। সজীব বলছেন মন্ত্রীকে মতের ঊর্ধ্বে থেকে বইয়ের ভুল নিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। নুপুর বলছেন পাঠ্য বই নিয়ে ভবিষ্যতে কেউ যেন অবহেলা না করে সে ব্যবস্থা করা উচিত। আরিয়া বলছেন শিক্ষা খাতে সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত। সাব্বির বলছেন শিক্ষা খাতে অবহেলা করলে জাতি ধ্বংসের দিকে যাবে। কাজল বলছেন যাদের জন্য বইয়ের ভুল তাদের চিহ্নিত করে সরকারকে সঠিক পদক্ষেপ নিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শকরা মতামত দিয়েছেন বইয়ের ভুল সম্পর্কে। তবে আজকে আমার কাছে বিভিন্ন প্রথমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য শুনে, পরে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের বক্তব্য শুনে বা প্রফেসর আখতারুজ্জামানের কথা শুনে আমার কাছে যেটি মনে হয়েছে, যারাই এই ভুল করেছেন, যত কথাই আপনি বলেন তাদেরকে আপনার শাস্তি দিতে হবে। প্রতি বছর এরকম ভুল হবে। আমরা এটা নিয়ে এবার হয়তো কথা একটু বেশি হচ্ছে, গত বছর কথা তার চেয়ে একটু কম হয়েছিল, এবং কয়েকদিন পরে আমরা এটা ভুলে যাব, এরপরে সবাই মিলে এটা ভুলে যাবেন, তা হবে না। শাস্তি আপনাকে দিতে হবে। যে এই ভুল করেছেন, কবিতার বইয়ে ভুল, হার্ট দিয়ে ভুল, কিন্তু শিক্ষামন্ত্রী যেরকম কৈফিয়ত দিচ্ছেন, যে যে কারণগুলো বললেন, তিনি সেই কারণগুলো বলছেন যে না চাইতেই হয়েছে, আনইনটেনশনাল যে ভুল। কিন্তু কুসুম কুমারী দাসের কবিতা পরিবর্তন হয়ে যাবে, এই জিনিসটা তো আনইনটেনশনাল ভুল হতেই পারে না। অফকোর্স যদি ইচ্ছে করে সেটা পরিবর্তন না করে, না, এবং আনইনটেনশনাল ভুল হলে তাদের শাস্তি পেতে হবে। এটি আসলে শেষ কথা হওয়া উচিত। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণদের খণ্ডকালীন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের মেলায় 3000-এর বেশি তরুণ তরুণী কাজ করছেন। 1 মাসের এই চাকরিতে রোজগারের সঙ্গে যোগ হচ্ছে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা। 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে দেশি বিদেশি 600 প্রতিষ্ঠান। মেলায় পণ্যের প্রচার প্রসারে উদ্যোক্তা ব্যবসায়ীদের দৃষ্টি থাকে উদীয়মান তরুণ তরুণীর দিকে। পড়াশোনার পাশাপাশি যারা খণ্ডকালীন চাকরি করতে চান তাদের জন্য বাণিজ্য মেলা ভালো সুযোগ। একটা সুযোগ পেয়েছি বাণিজ্য মেলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা কাজ করার জন্য। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, এতে করে আমার অনেক হেল্পও হচ্ছে, এবং কি আমার যে হাত খরচটা চলতেছে আমি নিজের পড়াশোনার খরচটাও দিতে পারতেছি। মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে কোম্পানির পণ্য বিক্রয় করা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে মোকাবেলা করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন হয়, যা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানুয়ারি মাসটায় ক্লাস থাকে না, তো আমরা হচ্ছে কাজ করতে পারছি, এতে হচ্ছে আমাদের যেটা ফিউচারে একটা এক্সপিরিয়েন্স, ভবিষ্যতে আমরা যদি এসব কাজে যদি এক্সপিরিয়েন্স পাই আমাদের ভবিষ্যতে অনেক উন্নতি হবে। 1 মাসের খণ্ডকালীন কর্মীর জন্য প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ে উদ্যমী তরুণ তরুণীদের পছন্দ করে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দেখতে সুন্দর ও যোগাযোগে পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পায়। স্টুডেন্টের তো খুব ভালো জিনিস একটা, যে কোনো স্টুডেন্ট অবস্থায় যদি 1 মাস কাজ করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলো তাদের অভিজ্ঞতাটা বেস্ট, সিভিতে অভিজ্ঞতা লিখতে পারে। সন্তোষজনক কাজের স্বীকৃতি স্বরূপ অনেকে আবার মূল প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ পেয়ে যান। এই প্রশিক্ষণ তাদের জীবনে অনেক কাজে লাগবে, কারণ এখানে যারা আজকে কাজ করতে এসছে তাদের মধ্যে থেকে এই ধরেন 6 মাসের মধ্যেই কেউ কেউ একটা শোরুমের ম্যানেজার হয়ে যাবে। কাজেই আমি মনে করি এটা হচ্ছে তাদের জন্য, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম। 1 মাসের কাজের জন্য ভালো সম্মানের সাথে থাকে খাবার ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক, দেয়া হয় অভিজ্ঞতা সনদও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব জাপানের ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতার কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। সবাই ভালো থাকবেন।